আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি মোহাম্মদ আমিন রহমান আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানসিক ব্যাধি বা স্নায়ুতন্ত্রের রোগ সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক ব্যাধি যা ব্যক্তির চিন্তা, অনুভূতি, আচরণ ও বাস্তব বোঝার সক্ষমতাকে প্রভাবিত করে। আমরা আজকে এই সিজোফ্রেনিয়ার সম্পর্কে বিস্তারিত জানব এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কেও আজকে আমরা জানব। তো এই সিজোফ্রেনিয়া মানসিক ব্যাধিটি যা ব্যক্তির চিন্তা, অনুভূতি এবং আচরণ এবং বাস্তবতার বোঝার ক্ষমতা এটাকে প্রভাবিত কিন্তু করে। এটি দীর্ঘস্থায়ী ও জটিল রোগ, যেখানে রোগী বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার চিন্তা ভাবনা অসংলগ্ন হয়ে যায়। সাধারণত 15 থেকে 30 বছর বয়সের মধ্যে এই রোগের লক্ষণ কিন্তু প্রকাশ পেতে শুরু করে এবং এটি পুরুষের ক্ষেত্রে একটু আগেই দেখা দিতে পারে বা কম বয়সেই দেখা দিতে পারে। তো রোগটি সম্পূর্ণ নিরাময় করা কঠিন হলেও সঠিক চিকিৎসা এবং সহায়তার মাধ্যমে রোগী অনেকটাই সুস্থ জীবনযাপন করতে পারে। এই সিজোফ্রেনিয়ার কারণসমূহ সম্পর্কে এখন আমরা জানবো ইনশাল্লাহ। তো সিজোফ্রেনিয়ার কোনো একক কারণ কিন্তু নেই। এটি মূলত জেনেটিক, নিউরোকেমিক্যাল, পরিবেশগত ও মানসিক কারণের সমন্বয়ে কিন্তু হয়ে থাকে। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে জেনেটিক কারণ। ঠিক আছে, তো সিজোফ্রেনিয়া পারিবারিকভাবে ছড়াতে পারে। যদি পরিবারের কেউ আগে এই রোগে আক্রান্ত হয়ে থাকে তবে পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু ঝুঁকি বেড়ে যায়। যদি একজন অভিভাবক আক্রান্ত হন তবে সন্তানের ঝুঁকি 10 থেকে 15% কিন্তু থাকেই সেই সন্তানেরও এই সিজোফ্রেনিয়া রোগটি হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, যদি দুজনেই অভিভাবকই অর্থাৎ মা বাবা উভয়ে যদি আক্রান্ত হন তাহলে ঝুঁকি 40% পর্যন্ত কিন্তু বেড়ে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা এই নিউরোকেমিক্যাল ভারসাম্যহীনতা অর্থাৎ মস্তিষ্কের বা মাথার যে কিছু আমাদের জেনেটিক কিছু পদার্থ, কেমিক্যাল যে আমাদের মাথায়, যার কারণে আমরা বিভিন্ন কিছু জানি, বুঝি, শুনি, এগুলোর যদি ভারসাম্য ঠিক না থাকে তাহলেও কিন্তু এই সিজোফ্রেনিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তো চলুন একটু দেখা যাক। তো সিজোফ্রেনিয়া রোগীদের ডোপামিন, সেরোটোনিন, তারপর হচ্ছে গ্লুটামেট, নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হয়ে থাকে, যার ফলে কিন্তু তাদের মধ্যে ঠিক আছে এই সিজোফ্রেনিয়ার সমস্যাটা দেখা দেয়। ডোপামিনের মাত্রা যদি মস্তিষ্কে বেশি হলে রোগী অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে পড়ে এবং কি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর হচ্ছে সেরোটোনিন এবং গ্লুটামেটের ভারসাম্যহীনতা মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয় এবং স্মৃতিশক্তি দুর্বল করে কিন্তু তোলে। ঠিক আছে, এরপর আমরা এখন জানবো পরিবেশগত কারণ। বিভিন্ন পরিবেশগত কারণ সিজোফ্রেনিয়ার জন্য ট্রিগার হিসেবে কাজ করতে কিন্তু পারে। ঠিক আছে, যেমন গর্ভাবস্থায় বা গর্ভবতী মায়েদের যদি ভাইরাস সংক্রমণে আক্রান্ত হন বা গর্ভবতী মায়েরা যদি ভাইরাস সংক্রান্ত প্রবলেমে যদি আক্রান্ত হন তাহলে অপুষ্টিতে ভোগেন যদি বা অতিরিক্ত মানসিক চাপ থাকে তাহলে কিন্তু সন্তানের স্নায়বিক বিকাশের সমস্যা হতে পারে। ঠিক আছে, এই জন্য তারপর হচ্ছে শৈশবে যদি কেউ বড় ধরনের মানসিক আঘাত বা ট্রমা পায়, যেমন পারিবারিক অশান্তি, নির্যাতন বা অবহেলা, তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখা যায় তাহলে কিন্তু তাদের মধ্যে এই পারিবারিক অশান্তি, মানসিক আঘাত, এগুলো কিন্তু সিজোফ্রেনিয়ার প্রবণতাকে বাড়াতে সাহায্য করে। এছাড়া মারজুয়ানা, ঠিক আছে, বা মারিজুয়ানা বা এলএসডি বা কোকেইন বা ক্যাফেইন বা এই বিভিন্ন ধরনের যে ড্রাগ আছে, এই মাদক আছে, এগুলো যদি গ্রহণ করে কেউ
তাহলে কিন্তু সেই ব্যক্তি সিজোফ্রেনিয়ার লক্ষণগুলোর মধ্যে পড়ে যেতে পারে বা তার সিজোফ্রেনিয়ার রোগ হতে পারে। ঠিক আছে, এই সিজোফ্রেনিয়ার লক্ষণসমূহ এখন আপনাদের আমি একটু আলোচনা করব। তো সিজোফ্রেনিয়ার লক্ষণসমূহকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করব। ঠিক আছে, সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইতিবাচক লক্ষণ পজিটিভ, একটা হচ্ছে নেতিবাচক লক্ষণ, আর একটা হচ্ছে সংগঠক লক্ষণ। ঠিক আছে, অর্থাৎ জেনেটিভ সিমটমগুলো যেগুলো। তো ইতিবাচক লক্ষণটা কি? বাস্তবতার বিকৃতি। ঠিক আছে, এগুলো হচ্ছে ইতিবাচক লক্ষণের মধ্যে। এগুলো এমন লক্ষণ যা সুস্থ ব্যক্তির মধ্যে দেখা যায় না, তবে সিজোফ্রেনিয়ার রোগীর মধ্যে কিন্তু প্রকট হয়। প্রথমত ভ্রম, খুব সাধারণ একটা লক্ষণ তাদের ক্ষেত্রে। সেখানে বা যেখানে রোগী অবাস্তব বা ভুল ধারণাকে সত্য বলে কিন্তু বিশ্বাস করে। ঠিক আছে, আবার রুগী ভাবতে থাকে আমাকে কেউ অনুসরণ করছে, আমি মহাশক্তিধর হয়ে গেছি, আমার অনেক শক্তি, আমার চেয়ে আর কারো বেশি শক্তি নেই, মানুষ আমার চিন্তা চুরি করছে। কেউ কারো চিন্তা কিন্তু চুরি করতে পারে না, বাট এই সিজোফ্রেনিয়া রোগী কিন্তু এটা ভাবতে পারে যে আমার চিন্তা চেতনা কেউ চুরি করে নিচ্ছে। ঠিক আছে, তারপর দ্বিতীয়ত হ্যালুসিনেশন কিন্তু তার মধ্যে হতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ হলো যে শব্দ শোনা, নানা ধরনের অদ্ভুত শব্দ সে শুনতে পায়, নানা ধরনের জেন বা ভূতের শব্দ বা অলৌকিক কিছু শব্দ, কথাবার্তা সে শব্দ শুনে, এমনটা কিন্তু তার হয়। এটাই হচ্ছে হ্যালুসিনেশন। তো রোগী এমন কণ্ঠস্বর শুনতে পায় যা বাস্তবে কিন্তু নেই। কেউ কেউ অদৃশ্য মূর্তি বা অদৃশ্য চেহারা বা অদৃশ্য ছায়া কিন্তু দেখতে পারে, যাকে দৃশ্যমান হ্যালুসিনেশন কিন্তু বলা হয় এটাকে বা বলে। ঠিক আছে, এরপর আমরা এখন জানবো নেতিবাচক লক্ষণগুলো কি, যা একজন ব্যক্তির স্বাভাবিক আবেগ ও কার্যকলাপকে হ্রাস করে দেয়। এই নেতিবাচক কিন্তু, ঠিক আছে, এর যেমন রোগীর আবেগহীনতা দেখা যায়। ঠিক আছে, তারা হাসে না, কাঁদে না, বা কোনো আবেগ তার মধ্যে থাকে না। কোনো কাঁদার ঘটনা ঘটে গেছে বাট সে কাঁদতেছে না, আবার কোনো হাসার ঘটনা ঘটলো তার সামনে, সে হাঁটছে না। এই ধরনের কিন্তু আবেগহীনতা রোগীর মধ্যে লক্ষ্য করা যায়। তারা সামাজিক সম্পর্ক থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে। ঠিক আছে, এবং ধীরে ধীরে তারা একা থাকতে কিন্তু পছন্দ করে। এবার আমরা জানবো সংগঠক লক্ষণগুলোর মধ্যে কি। তো চিন্তা এবং যুক্তির দুর্বলতা তার মধ্যে কিন্তু কাজ করে, এটাই হচ্ছে সংগঠক লক্ষণ। তো সিজোফ্রেনিয়া রোগীরা সহজে কাজে মনোযোগ ধরে রাখতে পারে না বা এবং সিদ্ধান্ত নিতে তাদের সমস্যায় কিন্তু পড়তে হয়। তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যে তারা কাজটা করবে কি করবে না, তারা কথাটি বলবে কি বলবে না, এই ধরনের প্রবলেমে কিন্তু তারা পড়ে। ঠিক আছে, তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, ফলে নতুন কিছু শেখা বা মনে রাখা তাদের পক্ষে কিন্তু অনেক সময় কঠিন হয়ে পড়ে। অনেক সময় রোগীরা বুঝতে পারে না যে তারা অসুস্থ, এটাকে বলে ল্যাক অফ ইনসাইট। ঠিক আছে, যা রোগী বুঝতেই পারছে না সে অসুস্থ হয়ে গেছে। তো সিজোফ্রেনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসাও কিন্তু রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসায় সিজোফ্রেনিয়া রোগীরা আরোগ্য লাভ করে, যদিও অনেক দীর্ঘ সময় লাগে। ঠিক আছে, তো হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয় এবং ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু ওষুধ নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা নিচে এখন কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত বিবরণ দেব, যে মেডিসিনগুলো যদি নিয়মিতভাবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি সেবন করা যায়, তাহলে সিজোফ্রেনিয়া রোগীকে কিন্তু আরোগ্য বা সুস্থতা দেওয়া কিন্তু সম্ভব। এর মধ্যে একটি মেডিসিন হচ্ছে অ্যানাকার্ডিয়াম। ঠিক আছে, এই অ্যানাকার্ডিয়াম এই ওষুধটি এমন রোগীদের জন্য কার্যকর যারা দ্বৈত ব্যক্তিত্বে ভোগে। ঠিক আছে, সন্দেহপ্রবণ এবং অস্থির, সে মনে করে তার সাথে আরও একজন আছে, তার দেহ একটা, তার প্রাণ আর একটা, তারা দুজন, তার ছায়া তার সাথে কথা বলে, তার দেহ তার মন তার সাথে কথা বলে, এরকম দ্বৈত ব্যক্তিত্ব সে ভোগে এবং সন্দেহপ্রবণ হয় এবং অস্থিরতায় সে ভোগে। তার ক্ষেত্রে কিন্তু অ্যানাকার্ডিয়ামটা খুব ভালো কাজ করে। এরপর রোগীর মনে হয়
তাদের শরীরের মধ্যে দুইটি ভিন্ন ব্যক্তি বাস করে। একটু আগেই আমি কথাটি বললাম, তারা সহজেই রেগে যায়, কারো প্রতি সহানুভূতি প্রকাশ করে না এবং মাঝে মাঝে স্মৃতি ধ্বংস হয়ে পড়ে, তাদের মেমোরি লস হয়ে যায়। এটা কিন্তু ঠিক আছে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনের লক্ষণ। এরপর হায়োসিয়ামাস যে নাইগার বা হায়োনাইগার যেটাকে আমরা বলে থাকি, যদি রোগী অত্যন্ত বেশি কথা বলে, সন্দেহপ্রবণ হয় এবং অস্বাভাবিক যৌন আচরণ প্রদর্শন করে, তবে এটি কার্যকর হতে পারে। ঠিক আছে, তো রোগী মনে করে তার আশেপাশে সবাই তার ক্ষতি করতে চায়, তারা অকারণে হাসতে পারে অথবা অদ্ভুত শব্দ করতে পারে, এই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে হায়ো মেডিসিন বা হায়োনাইগার দিতে পারি। ঠিক আছে, তো এরপর আমরা যে মেডিসিনটিকে সাজেস্ট করবো সেটা হচ্ছে কি ল্যাসেসিস। এই ওষুধটি তাদের জন্য যারা অত্যন্ত সন্দেহপ্রবণ এবং সামাজিকভাবে তারা বিমুখ হয়, অর্থাৎ সমাজ বিমুখ হয়ে পড়ে। রুগীরা বিশ্বাস করে যে তারা ষড়যন্ত্রের শিকার হচ্ছে, তারা অন্যদের সাথে মিশতে চায় না এবং সবসময় বিপদের অনুভূতি নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাসেসিসটা খুবই ভালো কাজ করে। এবার ক্যানাবিস ইন্ডিকা যে মেডিসিনটি এসে হোমিওপ্যাথিক, যদি রুগী অত্যন্ত চিন্তা করে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে এই ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনটি কিন্তু খুবই কার্যকর হতে পারে। তারা অনেক সময় মনে করে যে সময় ধীরে চলছে বা তারা কোনো অলৌকিক শক্তির অধিকারী হয়ে যাচ্ছে, এর ধরনের চিন্তা ভাবনা কিন্তু ঠিক আছে এই ক্যানাবিস ইন্ডিকা মেডিসিনটির রোগীর মধ্যে কিন্তু আমরা দেখতে পারি। এরপর আমরা যে মেডিসিনটি আপনাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে এস্ট্রামোনিয়াম। যদি রুগী হিংস্র আচরণ করে, অন্ধকারকে ভয় পায় অথবা কণ্ঠস্বর শুনতে পায়, অলৌকিক কণ্ঠস্বর বা অলৌকিক চেহারা দেখতে পায়, তবে এটি তাদের ক্ষেত্রে কিন্তু কার্যকর হতে পারে। তারা ঘুমের মধ্যে চিৎকার করতে পারে এবং দুঃস্বপ্ন দেখতে পারে। ঠিক আছে, অন্যান্য সহায়ক চিকিৎসাও কিন্তু আমরা করতে পারি বা রুগীর প্রতি যদি আমরা যত্নশীল হই তাহলে কিন্তু অনেকটা কার্যকরী হবে। তো এই সিজোফ্রেনিয়ার চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি কিছু সহায়ক থেরাপিও রোগীর জীবনধারার পরিবর্তন করাতে পারে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে পারে। এর মধ্যে হচ্ছে সাইকোথেরাপি। ঠিক আছে, তো এই সাইকোথেরাপির মাধ্যমে রোগীকে বাস্তবতার সাথে সংযুক্ত রাখতে সাহায্য করা হয়। এটি রোগীর মানসিক চিন্তাগুলোকে স্বাভাবিক করতে সহায়তা করে এবং তাদের আচরণ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে এই সাইকোথেরাপি। এরপর পরিবার ও সমাজের সহায়তা কিন্তু তাদের খুব প্রয়োজন। এই সিজোফ্রেনিয়া রোগীদের জন্য পরিবারের ভালোবাসা এবং সহানুভূতি খুবই গুরুত্বপূর্ণ। রোগীকে বোঝাতে হবে তারা একা নয় এবং তাদের জন্য সবসময় সাহায্য থাকবে। এরপর রোগীকে মেডিটেশন বা যোগ ব্যায়াম করানো হতে পারে বা করানো যেতে পারে। তো যোগ ব্যায়াম এবং মেডিটেশন বা ইয়োগা রোগীর মনোযোগ বৃদ্ধি করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সাহায্যকারী হয়ে যেতে পারে। মানসিক স্থিতিশীলতা বজায় ধরে রাখতে কিন্তু এই যোগ ব্যায়াম এবং মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ঠিক আছে, যদি হেলদি ডায়েট হ্যাবিট তাদের করা যায়, সঠিক পুষ্টিকর খাবার বা ফলমূল, ঠিক আছে, বা প্রচুর যে খাবারগুলো তাদেরকে সহায়ক হবে, তাদের পুষ্টি মেধা বিকাশে সাহায্য করবে এমন খাবার, যদি সঠিক পুষ্টি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এমন খাবারগুলো দেওয়া যায়, রোগীর মানসিক স্থিতিশীলতা কিন্তু বজায় থাকবে। ঠিক আছে, যেমন এইসব খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ফলমূল, শাকসবজি, বাদাম ও মাছ রোগীদের জন্য কিন্তু খুব ভালো হতে পারে। তো আমি সর্বশেষ বা উপসংহারে বলতে চাই যে সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক ব্যাধি, তবে সঠিক চিকিৎসা, থেরাপি ও পারিবারিক সহায়তার মাধ্যমে কিন্তু রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রিত চিকিৎসার মাধ্যমে কিন্তু একজন রোগী সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারে। তাই সঠিক চিকিৎসা ও সহানুভূতিশীল যত্নই
সিজোফ্রেনিয়া রোগীদের জন্য সবচেয়ে বড় উপহার হবে বলে আমি মনে করি। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। যাদের পরিবারে এই ধরনের পেশেন্ট আছে তাদের কষ্টটা আমরা অনুভব করতে পারি। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটি আপনি আবার বারবার দেখুন, যাতে করে কি করলে আপনি আপনার পরিবারের বা আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন যারা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছে তাদেরকে আপনি কীভাবে হেল্প করতে পারেন। তো তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল, সেই সঙ্গে সবার জন্যই কিন্তু ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স হেল্পফুল ভিডিও আপনারা সবসময় পেয়ে যান। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।